সূর্যের কোমল আলো জানালার ফাঁক গলে রুমে প্রবেশ করছে। সফেদ পর্দায় পড়ে মৃদু দোল খাচ্ছে। পুরো ঘরময় এক শান্ত মায়াবী আবহ। সময় যেন থমকে আছে। বিছানায় এলোমেলো চুলে শুয়ে থাকা নীতি ধীরে ধীরে চোখ মেলে। অনুভব করে শরীরে এক নতুন ব্যথা। কিন্তু সে ব্যথায় ক্লান্তি নেই, বরং মিশে আছে এক মধুর সুখের পরশ। কিঞ্চিত মাথা তুলে পাশে শুয়ে থাকা দিব্যর দিকে তাকায় নীতি। শান্ত নিঃশ্বাস ফেলে গভীর ঘুমে বিভোর মহাশয়। দিব্যর দিকে তাকাতেই নীতির মুখ লজ্জার আভায় রঙিন হয়ে ওঠে। ঠোঁটের কোণে খেলে যায় এক চপল হাসি। নতুন দিনের সাথে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। শরীর জুড়ে এখনো রাতের উষ্ণতা বইলেও মন নামনা জানা প্রশান্তির স্রোতে ভাসছে। বিছানার পাশ থেকে চুলের ক্লিপটা তুলে নিয়ে আস্তে আস্তে উঠে বসে পড়ে নীতি। এলোমেলো চুল গুছিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে নেয়। তারপর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে সিল্কি হালকা ব্রাউন কালার করা চুল পিঠ জুড়ে খোলা রাখে। পরপর ঠোঁটে লিপ বাম লাগিয়ে ড্রেসিং টেবিলের থেকে নেল পলিশটা হাতে নিয়ে বসে নখে লাগাতে থাকে। এমন সময় খট করে শব্দ তুলে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে সাদা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দিব্য এগিয়ে আসছে। ঘুম থেকে ওঠার পর এখনও দুজনের মধ্যে কোনো কথা হয়নি। দুজনের কারো মুখেই কোনো কথা নেই। রাতের নীরবতা যেন এখনও রুমের কোণে লেগে আছে। নীতি ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হলেও দিব্যর মধ্যে নেই কোনো অস্বস্তি, যেন সব কিছু স্বাভাবিক। দিব্যর নির্লিপ্ততা তারপর কিছু মনে হতেই নীতির মনের কোণে অজানা অভিমান জেগে ওঠে। ফর্সা মুখটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে আসে। চুল মুছতে মুছতে দিব্য এক পলকে নীতির দিকে তাকায়। কপালে ভাঁজ ফেলে ডান ভুরু বাঁকিয়ে বলল, এরপর থেকে নখগুলো ছোট ছোট করে রাখবি। নখ দিয়ে আমাকে আহত করে ছেড়েছিস। নীতি মুহূর্তে লজ্জায় অস্বস্তিতে পড়ে গেলেও বাইরে থেকে নিজেকে দৃঢ় রাখে। এবার যেন নীতি কথা বলার একটা মুখ্য স্কোপ পেয়ে বসল। ওর মনের গহীনে জমে থাকা অভিমান এবার ক্ষীণস্বরে বেরিয়ে আসে। তুমি কিন্তু এখন অবধি মুখ ফুটে আমাকে ভালোবাসো বলনি। এখনও তোমার ভালোবাসা প্রকাশ করনি। আর ভালোবাসা বি। কথা শেষ হওয়ার আগেই দিব্য ভুরু তুলে গম্ভীর কণ্ঠে বলল, রাতে কি প্রকাশ করলাম? লজ্জা অস্বস্তিতে একপাশে ঠেসে নীতি অভিমানী কিশোরীর মতো গাল ফুলালো। মুখ শক্ত করে বলল, ভালোবাসা ছাড়া স্পর্শের মূল্য নেই, নেই কোনো অর্থ। যতদিন হৃদয় থেকে ভালোবাসতে না পারবে ততদিন তোমার এই স্পর্শ আমি মানি না। দিব্য ফিসেল হেসে বলে, মানিস আর না মানিস, যা খুশি কর, কিন্তু এই নিয়ে শাহবাগে আন্দোলনে নেমে যাস না আবার। নীতি কটমট চোখে চাইল। দিব্য ডোন্ট কেয়ার ভঙ্গিতে চুলে ব্রাশ চালাতে লাগলো। বডি স্প্রে করতে করতে নীতির রাগী মুখের দিকে চেয়ে দিব্য ফের বলল, ও আইসি, তোর আবার শাওয়ার নেওয়ার ইচ্ছে হয়েছে, রাইট? এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বলতে পারিস। তুই চাইলে ডোর উইন্ডো লক করে এই রৌদ্রোজ্জ্বল দিনটাকে মাঝরাত বানিয়ে ফেলতে পারি। নীতির আগে গসগস করতে করতে হাতের নেল পলিশের কৌটা দিব্যর দিকে ছুঁড়ে মারে। দিব্য এক হাত দিয়ে ক্যাচ ধরে নিখুঁত ভঙ্গিতে। নীতি ক্ষুব্ধ কণ্ঠে বিড়বিড় করে, অসভ্য, ফাজিল কথাকার, সবসময় দ্রুতের মতন কথা ডাইভার্ট করে। মৃদু গলা খাকারি দিয়ে বলল, তুমি ইচ্ছে করে আমার কথা এড়িয়ে যেতে আজে বাজে বলছো তাই না? আমি এক বলছি আর তুমি প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছ। দিব্য উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। এক হাত জিন্সের পকেটে গুজে অন্য হাত ভেজা চুলে চালনা করে ঠান্ডা স্বরে বলল, এত গবেষণা বাদ দিয়ে কাজ কর। বিং মি এ কাপ অফ ব্ল্যাক কফি কুইকলি, সার্ভ ইয়োর হাজব্যান্ড। ঠান্ডা স্বর অথচ আদেশ স্বরূপ শেষের কথা বলে দিব্য। আদেশ দেখে নীতি তাজ্জব বনে যায়। পরপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে প্রস্থান করতে করতে তেরামি সুরে বলল, পারবো না, নিচে গিয়ে খেয়ে আসো। ব্যালকনির দোলনায় আসন পেতে নীতি এক মনে দুলছে। চোখ দুটো চেয়ে আছে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশের দিকে। সেথায় যেন লুকিয়ে আছে ওর মনের কথার পসরা। ভাবনার অথই সাগরে ডুব দিয়ে অবচেতনে আওড়ে নীতি।
জানি একদিন তোমার চোখে ঠিকই আমার জন্য সত্যিকারের ভালোবাসার ছোঁয়া দেখব। চোখে হারাবে আমায়। কিন্তু তুমি জানো, জানো কি? হুম, জানো না। আমি বলছি, তুমি আকাশের বিশালতার মতো ভালোবাসলেও আমার ভালোবাসার গভীরতার কাছে তা ক্ষীণ মনে হবে। কারণ আমি জানতাম তোমার মনে অন্য কেউ আছে। তবুও তোমাকে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে। চোখ দুটো বুজে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে নীতি। মনে মনে বলে, আমি বরাবরই বিশ্বাস করেছি যে আমার তকদিরে নেই তা কখনোই আমার হবার নয়। আর যা সৃষ্টিকর্তা আমার জন্য বরাদ্দ রেখেছেন তা কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না। আমার বিশ্বাস টলেনি, সময়ের সাথে হয়েছে প্রমাণিত। জানি না আজকাল কি হয়েছে আমার, কেন জানি অদ্ভুত এক অনুভূতি জেঁকে বসেছে আমার মাঝে। নিজের অনুভূতি প্রকাশে অনীহা জাগে। মনে হয় আমার রাগী রাজার কাছে আমার তেরামির রানীতেই মানায়। নীতির ঠোঁটের কোণ প্রশস্ত হয়, আকাশের দিকে চেয়ে আনমনে হেসে বিড়বিড় করে বলে, ভালোবাসি আমার রাগী রাজাকে। দিন গুনছি, বেকুল হয়ে প্রতীক্ষায় আছি, কবে শুনবো সেই পরম আকাঙ্ক্ষিত শব্দ, মুখ ফুটে বলবে ভালোবাসি। নীতির ভাবনা সুতো ছিঁড়ে হঠাৎ উষ্ণ বাতাস চোখে মুখে লাগাতে নিজেকে ধাতস্থ করে তাকাতেই দেখে কফির মগ হাতে কপাল কুঁচকে দিব্য চেয়ে আছে। ভুরু উঁচিয়ে শুধায়, এভাবে বসে কোথায় হারিয়ে গিয়েছিলে? ভাবলাম দিন দুপুরে শেওড়া গাছের পেতনি ভর করেছে তোর পর, তাই দোয়া পড়ে ফুঁক দিলাম। নীতি কটমট করে তাকায়, দিব্য পাশে ধপ করে বসে কফির মগে ছোট ছোট চুমুক দেয়। নীতি বুকের ওপর হাত রেখে বলে, ইয়া আল্লাহ, তুমি আর মানুষ হবে না, অন্য মানুষকে ছিলাম। চমকে গিয়েছিলাম তো, আরেকটু হলে অ্যাটাক ফ্যাটাক হয়ে যেত। দিব্য মগে ঠোঁট ছোঁয়ায়, চোখ সরু করে নীতির দিকে চেয়ে থাকে। তারপর কফির মগটা বাড়িয়ে বলে, চমকে গেলে এখন এক চুমুক খেয়ে স্বাভাবিক হয়ে যা। নীতি নাক সিটকে বলে, এটো? ভাবলে কি করে তোমার এটো খাবো? দিব্য ঠান্ডা স্বরে বলল, রাতে তো ঠিকই কিস করলাম, ঠোঁটে ঠোঁট ডুবালাম, তখন কি নীতির মুখে গোলাপি আভা পড়ে, কান দুটো ঝাঝা করে ওঠে। এখানে থাকলে দিব্য আরও কি বলবে কে জানে। লজ্জায় লাল হট থেকে দ্রুত এখানটা প্রস্থান করাই শ্রেয়। এইভাবে নীতি তরাক উঠে দাঁড়ায়, বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই দিব্য আলগোছে বাম পাটা টেনে দেয় সামনে। নীতি বেঁধে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে দিব্য ওর হাত ধরে নিজের দিকে টেনে নেয়। নীতি গিয়ে সোজা দিব্যর বুকের ওপর পড়ে। নীতি খিসে চোখ বুজে নেয়, বড় করে শ্বাস নেয়, অতপর তাকিয়ে বলল, তুমি খুব খারাপ। এভাবে কথার মাঝে দিব্য কাঁধ ঝাঁকিয়ে বলল, বাপরে, আমি আবার কি করলাম? নিচে পড়ে কোমর ভাঙার থেকে তোকে সেভ করলাম, তার বদলে থ্যাঙ্কস তো দিলি না, উল্টো খারাপ বলছিস। তুমি ইচ্ছে করে পা বাড়িয়ে ফেলে দিয়েছ, আবার থ্যাঙ্কস আশা করেছ? দিব্য হাতের মগটা নামিয়ে উঠে দাঁড়িয়ে টি শার্ট দুই হাতে টেনে টুনে ঠিক করে বলল, তুই দেখেছিস আমি ফেলেছি তোকে? দেখতে হয় না, বোঝা যায়। আমার স্পষ্ট মনে আছে তোমার পাটা তুমি আমাকে ফেলতে ইচ্ছে করে বাড়িয়েছিলে। এই যে যেমন বলছিস দেখতে হয় না, বোঝা যায় না, ঠিক তেমনই আমি বলছি, সব কিছু মুখে বলতে হয় না, অনুভব করে নিতে হয়। কথা শেষ করেই কাল বিলম্ব না করে দিব্য গটগট পা ফেলে প্রস্থান করে। নীতি গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে দিব্যর কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে। এসকর হাসপাতালে সুসজ্জিত করিডোরে ঝকঝকে সাদা আলোয় ভেসে যাচ্ছে। দেয়ালে নরম নীল রঙের শেড, আর এখানে ওখানে সবুজ গাছের টব রাখা। সি সেকশন অপারেশন থিয়েটারের বাইরে ওয়েটিং চেয়ার থাকলেও ইভান বসতে পারছে না, অস্থির চিত্তে পায়চারি করছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তনুজার লেবার পেইন ওঠার সাথে সাথেই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ দেখার পর ডক্টর সি সেকশনের কথা বলে। তনুজা এখন ভেতরে, বাইরে দাঁড়িয়ে ইভানের সময় যেন থমকে গিয়েছে দুশ্চিন্তায়। শিরিন সুলতানা চেয়ারে বসে উদ্বিগ্ন হয়ে দোয়া দুরুদ পড়ছেন। পাশে বসে নীতি দুই হাতে মুখ চেপে ধরে বিড়বিড় করে দোয়া পড়ছে। সবার চিন্তায় সবটা যেন ভালো হয়। শিরিন ইভানের পাশে গিয়ে দাঁড়ালো, ইভানের কাঁধে হাত রাখে। ইভান এতটাই তনুজার চিন্তায় বিভোর ছিল যে শিরিনের স্পর্শে চমকে তাকালো। শিরিন আশ্বাস দিতে বললেন,
ইভান বাবা বসো, আর টেনশন করো না, সব ঠিক হবে ইনশাল্লাহ। ইভান নিজেকে স্বাভাবিক দেখাতে বলল, আমি ঠিক আছি মামনি, তুমি দাঁড়িয়ে কেন, বসো। এর মধ্যে দরজা খোলার শব্দ হতেই ইভান তস্ত এগোয়। দরজা খুলে সাদা অ্যাপ্রন গায়ে নার্স বেরিয়ে আসে। মনে হচ্ছে নার্সের হাতে ছোট্ট তুলতুলে পুচকে প্যাকেট, নরম সাদা মখমলের তাওয়ালে মোড়ানো। একরত্তি শিশুকে ধরে আছে নার্স। উজ্জ্বল হাসিতে বলল, কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। ইভান অস্ফুটে আওড়ায়, আলহামদুলিল্লাহ। শিরিন এগিয়ে আসে, পরপর নীতি উঠে আসে। নার্স একবার ইভানের দিকে তাকায় তো আবার শিরিনের দিকে, কার কাছে দিবে বুঝতে পারছে না। শিরিন আলতো হাসি মুখে টেনে ইশারা ইভানের কাছে দিতে বলে। নার্স বাচ্চাটাকে ইভানের দিকে বাড়িয়ে দেয়। ইভানের হাত দুটো কাঁপছে, বুক ধুকপুক ধুকপুক করছে। কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নেয়। জীবনে এতটা আবেগ একসাথে অনুভব হয়নি ওর। ইভানের চোখ দুটো আনন্দে ছলছল করছে। বাচ্চাটা ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে, কালো মিসমিসে চোখের মণি, গোলাপি গাল, কুঁচকে আছে ছোট ছোট আঙুলগুলো, পাতলা তুলোর মতো ফিনফিনে চুল। নিখুঁত ছোট্ট প্রাণটাকে দেখে টপ করে দুফোঁটা অশ্রু গাল বেয়ে বেরিয়ে পড়ে ইভানের। ইভান আলতো করে আঙুল ছুঁয়ে দেয় ছেলের মুষ্টিবদ্ধ হাতে। মুহূর্তে বাচ্চাটি যেন বাবার আঙুল শক্ত করে চেপে ধরে। এমনভাবে আঙুল ধরেছে মনে হচ্ছে এটাই ওর নিরাপত্তা আর ভালোবাসার আশ্রয়। ইভান ছোট প্রাণটির কপালে চুমু খায়, ফিসফিস করে বলে, আমার ছেলে, আমার অংশ। নীতি ব্যস্ত কণ্ঠে বলল, দেখি দেখি কেমন হয়েছে। ইভান পরপর মাথা তুলে নার্সের দিকে চেয়ে উদ্বিগ্ন গলায় বলল, সিস্টার তনুজা, তনুজা কেমন আছে? ও সুস্থ আছে তো? নার্স আশ্বস্ত করে, পেশেন্ট ভালো আছে, কিছুক্ষণ পরে ওনাকে কেবিনে শিফট করা হবে। গাইনি ম্যাম বেরোলে ম্যামের থেকে জেনে নিয়েন। ইভান মাথা নাড়িয়ে বলল, শিওর, থ্যাঙ্কস। ইভান গভীর শ্বাস ফেলে অতঃপর ছেলের হাতের মুষ্টিতে চুমু খায়। একরাশ ভালোবাসা মিশে দেয়। নতুন এক জীবন এসেছে। কিন্তু তনুজার সুস্থতা না জানা অবধি, তনুজাকে কাছ থেকে না দেখা অবধি পুরোপুরি শান্তি হবে না। ইভানের সব অপেক্ষা সেই মুহূর্তের জন্য যখন তনুজার হাত ধরে বলতে পারবে, ধন্যবাদ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহারটি দেওয়ার জন্য। বাচ্চা এক হাতের দুইটা আঙ্গুল একসাথে মুখে পুরো চপচপ করে চুষতে থাকে। নীতি চট করে বলে উঠল, এই রে বাবা শোনার বোধহয় ক্ষুধা পেয়েছে। বাচ্চা এর মধ্যে নড়াচড়া শুরু করে দিল। শিরিনের দিকে চেয়ে ইভান বলল, মামনি তুমি ধরো, এত ছোট, আমার ভয় হচ্ছে হাতের ভেতর থেকে বেরিয়ে যাবে। কোলবদল করতে গলা ফাটিয়ে করে কান্না শুরু করে দিল বেবি। শিরিন দুই হাতে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করে, তারপর বলল, তনুজাকে বেডে দিলে ফিট করাতে হবে। নীতি পাশ থেকে বলল, ও লেলে বেবিটা একদম কাঁদে না। হঠাৎ কান্না থেমে যায়। নীতির চোখ বড় বড় করে চেয়ে বলল, বাবা ফুপির কথা তো খুব শুনল। নীতির কথা শুনে শিরিন হেসে ফেলে। ইভানও মেপে অল্প হাসে। কেবিন জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, পুরো পরিবেশ মুখরিত, যেন খুশির রং ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিছুক্ষণ আগেই তনুজাকে বেডে শিফট করা হয়েছে, স্যালাইনের নল হাতে লাগানো, তবু চোখে মুখে মাতৃত্বের শান্তির ছাপ স্পষ্ট। পাশে টুলে বসে শিরিন কোলের মধ্যে বাচ্চাটিকে জড়িয়ে রেখেছে পরম মমতায়। এতে একটু আগে দিব্যর সাথে নৃত্য এসেছে। বাচ্চাকে দেখবে বলে বায়না ধরেছিল। নৃত্য এক দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাকে দেখছে আর কৌতূহলী চোখে এটা সেটা বলছে। দিব্য সবার জন্য খাবার নিয়ে এসেছে। এখনও ওরা কেউ খাবার মুখে তোলেনি। ভোর রাতে তনুজাকে হাসপাতালে ভর্তি করা হয়। 8টায় ওটি হয়, এখন 11টা বাজতে চলছে। দিব্য ইভান দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল। দিব্য জিন্সের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, দিদুন তো বাচ্চাদের মতো বায়না ধরেছিল, এখন হাসপাতালে দেখতে আসবে। আমি তারা দেখে চলে আসছি। আমি একটু আগে দিদুনকে ভিডিও কল দিয়ে দেখিয়েছি আর বুঝিয়ে বলেছি, শুধু শুধু অসুস্থ মানুষ আসার কি দরকার, সব কিছু ঠিকঠাক থাকলে পরশুই রিলিজ দিবে। অনেক বেলা হয়েছে, তোরা তো কেউ এখনও খাসনি, আগে খেয়ে নে। ইভানের কপালের ওপর এলোমেলো হয়ে কিছু চুল পড়েছিল। এক হাতে কপাল থেকে চুলগুলো পিছনে ঠেলে শটান দাঁড়িয়ে বলল, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসবো। মামনি আর নীতি না খেয়ে আছে, ওরা বরং খেয়ে নিক। শিরিনকে উদ্দেশ্য করে ইভান বলল, মামনি তুমি আর নীতি খেয়ে নাও,
আমার একটু কাজ আছে, কাজ সেরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসবো। শিরিন ইতস্তত গলায় বলল, খেয়ে গেলে বেটার হতো না? ইভান নম্র স্বরে বলল, প্রবলেম নেই, তোমরা খেয়ে নাও। এর মধ্যে নীতি বাচ্চাকে কোলে তুলে এনে দিব্যর সামনে ধরে বলে, ভালো করে দেখে বলো তো ভাইপো কেমন হয়েছে দেখতে। দিব্য ছোট্ট মুখটির দিকে তাকিয়ে এক হাতে গাল ছুঁয়ে দেয়। কোলে নেওয়ার ইচ্ছে হলেও এত ছোট কিভাবে ধরবে এই ভেবে কোলে নেওয়া হয় না। গাল থেকে দিব্যর হাতটা বাচ্চার নরম হাত ছুলো, আদুরে গলায় বলল, বাবাটা একেবারে তুলতুলে, সো কিউট। নীতি হাসলো, বলল, ও কিন্তু আমাদের কাছ থেকে ডাবল আদর পাবে। নীতির এহেন কথায় দিব্যর ভুরু কুঁচকে যায়। নীতি বলতে থাকে, এই যে আমি ওর ফুপি প্লাস কাকিমা, তাহলে তুমি ওর চাচ্চু প্লাস ফুপা, তাহলে ডাবল সম্পর্কের জন্য ডাবল আদর। ইভানের দিকে তাকিয়ে নীতি শোধায়, ঠিক বলেছি না ভাইয়া? ইভান বিনিময় স্মিত হাসে। দিব্য বিরক্ত চোখে নীতির দিকে চায়, বলল, ফুপার থেকে চাচ্চুর সম্পর্ক আগে, এটা রক্তের, তাই আমার কাছে এই পরিচয়টাই আগে। আর আদরের কথা যদি বলিস তাহলে বলবো, আমার ভাইপো আমাদের বাড়ির প্রথম সন্তান, তার জন্য তো 1000 গুণ আদর থাকবে। শিরিনকে ডেকে বলে দিব্য, মাম্মা আমি এখন আসছি, কোনো দরকার হলে ফোন দিও কেমন? শিরিন বলল, আচ্ছা। কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, একটু আগে নীতি বলছিল বাসায় যাওয়ার কথা, নীতিকে বাসায় পৌঁছে দে, আর নৃত্য আছে, ও নাকি থাকবে। তুই সন্ধ্যায় নীতিকে নিয়ে আসিস। মেয়েটা সেই ভোররাত থেকে এখানে, ক্লান্ত দেখাচ্ছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আসবে না হয়। দিব্য ছোট করে ঠিক আছে বলে। নীতি বাচ্চাকে আলগোছে তনুজার ফাঁকা হাতটার ওপর শুয়ে দেয়। পরপর বিদায় নিয়ে দিব্যর থেকে বেরিয়ে যায়। শিরিনের কল আসায় ব্যালকনিতে যায়। নৃত্য কেবিন থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে। হাসপাতালটা মনোযোগ দিয়ে দেখছে, উৎসুক চোখে এক এক করে সব ঘুরে দেখছে। এদিকে এতক্ষণে ইভান একটু ফাঁকা স্পেস পেল। তনুজার পাশে গিয়ে বসে আলতোস্বরে জিজ্ঞেস করল, তনুজা কোনো প্রবলেম হচ্ছে? তনুজা মাথা নাড়িয়ে বলল, না ঠিক আছে। তনুজার বুকের সাথে লেপ্টে ছোট্ট শিশুটা শান্তভাবে শুয়ে আছে। ওর নিঃশ্বাসের মৃদু স্পন্দন যেন পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ সুর। ইভান একটু ঝুঁকে তাকায় বাচ্চার দিকে, মুখে বিস্ময় আর আবেগের মিশেল। অতঃপর তনুজার হাতের উপর হাত রেখে বলল, আওয়ার বেবি ইজ দ্য গ্রেটেস্ট গিফট ইন মাই লাইফ। থ্যাংক ইউ সো মাচ তনুজা। তনুজা বিনিময় প্রশস্ত হাসল। ইভান আনন্দময় প্রফুল্ল চিত্তে বলল, আই ফিল লাইক এ হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। তনুজা আবেগ আপ্লুত হয়ে বলল, ইভান জানেন, ও যখন ভূমিষ্ঠের পর প্রথম কেঁদে উঠল, ওর কান্নার শব্দ আমার কানে পৌঁছাতেই মনে হলো নতুন একটা সূর্য উঠল আমার বুকে। সেই মুহূর্তে আমার আনন্দে কান্না পাচ্ছিল। আরও কিছু কথাবার্তা শেষে ইভান বাচ্চার মুখে কয়েকটা চুমু খায়। অতঃপর টুপ করে তনুজার কপালে চুমু আঁকে। তনুজা নাক মুচকে সরু চোখে চায়। ইভান মুচকি হেসে বলল, প্রথমে মাই প্রিন্সকে বাই জানালাম, তারপর তার মাকে, তার মায়ের আদরে এখন থেকে সে ভাগ বসালো। তনুজা হাসতে গিয়ে পেটের স্ট্রিসে টান পড়ে কপাল কুঁচকে নেয়। পরপর স্বাভাবিক হয়। ইভান ছেলের গাল ছুঁয়ে বাই বলে বিদায় নেয়। ঋতুতে শরৎকাল চলছে। তনুজাকে গতকালই বাসায় আনা হয়েছে। সন্ধ্যা 7:30 বাজে। নিচে লিভিং রুমে বসে নীতি, নৃত্য দুই বোন পায়েস খাচ্ছে আর গল্প করছে। নৃত্য বলল, 4 দিন হয়ে গেল, বাচ্চার নাম তো ঠিক করা হয়নি এখনো। ভাইয়া বলেছে 7 দিনে আকিকা দিয়ে নাম রাখবে। নৃত্য কয়েক চামচ খেয়ে হাতের বাটিটা কিচেনে রাখতে চায়। ঠিক তখনই দিব্য নিচে আসে। ডাইনিং থেকে ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে বাইট দিয়ে গিয়ে আসে। সিঙ্গেল সোফায় বসে নীতির দিকে এক পলক চায়। নীতির হাতে পাশের বাটি আর পাশে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির গাইড। দিব্য তেনা করে বলে, যেভাবে সারাক্ষণ বই নিয়ে বেড়াচ্ছিস, মনে হচ্ছে প্রথমবারই তোর ক্যাডার হওয়া কেউ আটকাতে পারবে না। নীতি একটু বিরক্ত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, হতেও তো পারে। দিব্য আপেলে বাইট দিতে থাকে। হঠাৎ নীতির গালে পায়েসের কিসমিস পড়ে। নীতির একদম ভালো লাগে না। গালে পড়ার পরে ওর গা গুলিয়ে ওঠে। কোনো রকমে গলধাকরণ করে গা ঝাঁকি দেয়। দিব্য কপাল কুঁচকে চায়। নীতি হাতের বাটি সামনে টি টেবিলে নামিয়ে রেখে সোফায় কাঁধটা এলিয়ে দেয়। দিব্য কপালে ভাঁজ ফেলে শুধায়, সামথিং হ্যাপেন্ড?
নীতি ওনার আঁচল দিয়ে কপাল আর গলা মুছতে মুছতে সোজা হয়ে বসে বলল, ইদানিং মাথা ঘুরছে, কেমন বমি বমি পায়। এই তো মাত্র বমি হয়ে বন্যা হয়ে যাচ্ছিল প্রায়। দিব্যর কপালে গভীর ভাঁজ পড়ে, সন্দিহান চোখে নীতির দিকে চেয়ে থাকে। নীতি দিব্যর দিকে তাকিয়ে ইশারা করে কিছু বোঝায়। দিব্যর চোখ বড় বড় হয়ে যায়, ফাঁকা ঢোক গিলে অপ্রস্তুত হয়ে বলল, রিয়েলি তুই ঠিক বলছিস? নীতি সোজা হয়ে বসে বলল, মুখের এক্সপ্রেশন এমন করছে মনে হচ্ছে ইনোসেন্ট বাচ্চা তুমি। এমন কিছু হওয়ার চান্স নেই। দিব্যর চোখ বিস্ময়ে ড্যাব ড্যাব হয়ে যায়, গালে থাকা আপেল চিবোতে ভুলে যায়, থ মেরে চেয়ে রয়। নীতি খিলখিলিয়ে হেসে বাম চোখটা টিপে বলল, জাস্ট প্রাং করলাম। তুমি আমার মজাকে সত্যি ধরেছ নাকি? দিব্য দাঁত কটমট করে মনে মনে বলল, সাধে কি আর আমি একে অ্যালার্জি বলি? এমন বিষয় নিয়েও কে প্রাং করে? এই অ্যালার্জি নীতিকে না দেখলে জানতাম না। ওহ গড! সময় গড়িয়ে গেছে, বদলেছে অনেক কিছু। 5টা বছর কেটে গেছে যেন এক পলকে। মির্জা বাড়িতে এসেছে নতুন প্রাণের উচ্ছ্বাস। বাড়ির বড় ছেলে ইভানের একমাত্র পুত্র তাফসির ইয়ান কদিন পরেই 5 বছরে পা দিবে। তার গাম্ভীর্য আর ছোট ছোট কৌতূহলে ভরে থাকে বাড়ির আঙিনা। মির্জা বাড়ির রাগী দিব্য মির্জাও সেও বাবা হয়েছে। বছর 2 আগে তার ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা নুজহাত নাতাশা দুতি। সকলে নয়নের মণি, মিষ্টি হাসি আর দুষ্টুমিতে মন কেড়ে নেওয়া এক ছোট্ট পরী। তনুজা 3 বছর আগেই গ্রাজুয়েশন শেষ করেছে। সংসার, স্বামী আর বাচ্চাদের আগলে রাখাই যেন ওর একমাত্র দায়িত্ব। মেয়েটা এক আদর্শ গৃহিণী। ওর ভালোবাসার যত্নে মির্জা পরিবার পরিপূর্ণ। অন্যদিকে আফরিন নীতির শখ ছিল জব করার। সেই শখ পূরণ করতে বিসিএস দিয়ে কলেজের বাংলা বিভাগের লেকচারার। দিব্য নিজেদের অফিসে বাবা ভাইয়ের সাথে ব্যবসায় জয়েন করেছে। সাজ পেরিয়ে অনেকক্ষণ আগেই নেমেছে রাতের আধার। নীতি তস্ত্র হাতে আলমারির তাকের কাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ করে সবুজ সাদার মিশালে কাগজের একটা প্যাকেট নিচে পড়ল। উঁচু হয়ে হাতে তুলে দেখতেই ভেতর থেকে একটা ছবি বেরিয়ে আসে। 5 বছর আগের সেই বসন্ত সন্ধ্যায় স্মৃতি ধরে রাখা ফ্রেম। ছবিটিতে দিব্যর হাত নীতির কোমর পেঁচিয়ে আছে। নীতির চোখে মুখে লজ্জার মিষ্টি ছোঁয়া। সময় যেন থমকে দাঁড়ায় মুহূর্তের জন্য। পুরনো স্মৃতির সুরভি ছড়ায় নীরব রুম জুড়ে। নীতি নিষ্পলক চাহনিতে চেয়েছিল ছবিটির দিকে। তন্মধ্যে ওড়নার আস্তিনে টান পড়তে ঘাড় ঘুরিয়ে দেখে বরফ খণ্ডের মতো শুভ্র রঙা মুখ, তুলোর মতো তুলতুলে গাল, টানা টানা বড় বড় চোখ, ছোট্ট নাক আর লাল টুকটুকে ঠোঁট, কালো সিল্কি ঘন চুল ঘাড় ছুঁয়ে নিচে আছে। বলার অপেক্ষা রাখে না, দেখতে খুবই সুন্দরী আর মিষ্টি। দিব্য নীতির মেয়ে নাতাশা। নীতি মেয়ের চোখের দিকে চায়। নাতাশা মৃগ আঁখি জোড়ায় চকচক করছে কৌতূহল। কণ্ঠে সেই কৌতূহলী ঋণঋণে সুর তুলল, মাম্মা মাম্মা ওটা কি? নীতি স্মিত হেসে মেয়ের দিকে ঝুঁকে হাতের ছবিটা দেখে বলল, এটা ছবি দুতি সোনামণি, মাম্মার পাপার ছবি। নাতাশা 2 হাতে খাবলে ধরে ছবিটা। চোখের কালো মণি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। হঠাৎ আধো আধো বলিতে প্রশ্ন করে উঠল, আমি তোই? নীতির কপালে ভাঁজ পড়ল। নির্বোধের মতন ফ্যালফ্যাল করে তাকায় মেয়ের মুখ পানে। নাতাশা কপালে দৃঢ় ভাঁজ ফেলে। ছোট্ট নাকটা কিঞ্চিত ফুলে ওঠে। একটা আঙুল ছবির উপর রেখে বলল, এতানে আমি তোই? তড়িৎ একটা হাত নীতির কপালে চলে যায়। মেয়ের এহেন প্রশ্নে কী জবাব দেবে ভেবে আসছে না নীতি। দিব্য সোফায় বসে ল্যাপটপ কোলের ওপর তুলে অফিসিয়াল কাজ করছিল। নীতি সেদিকে তাকিয়ে মেকে বলল, তুমি কই? এটা আমাকে জিজ্ঞেস না করে তোমার পাপাকে জিজ্ঞেস করো। নাতাশা একবার মায়ের দিকে তো আবার খানিকটা দূরত্বে থাকা বাবার দিকে তাকায়। নীতির কথার উত্তরে হালকা ঘাড় কাত করে সম্মতি জানায়। তারপর ছবিটা হাতে নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ায়। নীতি 2 হাত বুকে গুজে মিটমিট করে হেসে চেয়ে দেখে। দিব্যর আঙুল ল্যাপটপের কিবোর্ডে ব্যস্ত, দৃষ্টি জোড়া স্থির স্ক্রিনে। এমন সময় আদুরে কণ্ঠে ডাক আসে, পাপা। ডাকটা কর্ণকুহরে পৌঁছাতেই দিব্য মাথা তুলে সামনে তাকায়। মেয়েকে দেখে ঠোঁটের কোণ চওড়া হয়। স্মিত হেসে বলল, হ্যাঁ প্রিন্সেস। নাতাশা এগিয়ে আসতে দিব্য ল্যাপটপের শাটার নামিয়ে পাশে রেখে দেয়। তারপর ঝট করে মেয়েকে কোলে তুলে নেয়। নাতাশা দিব্যর কোলে বসে ঘাড় তুলে তাকায়। ছবিটা সামনে ধরে প্রশ্ন করল,
পাপা পাপা, এটা আমি তোই। দিব্য ছবিটার দিকে একবার তাকায়, আবার মেয়ের দিকে। ছবিটা তো 5 বছর আগের, আর নাতাশার বয়স মাত্র 2। দিব্য এক হাতে আলতো করে মেয়ের কপালের উপর ছড়িয়ে থাকা চুল সরিয়ে দিয়ে নরম স্বরে বলল, নাতাশা সোনামণি, এটা অনেক পুরনো ছবি। কথা শেষ না হতেই নাতাশা মুখে অভিমান নিয়ে জেদি গলায় বলে ওঠে, তুমি আর মাম্মা, আমি তোই। দিব্যর কপাল কুঁচকে যায়। ওদিকে নীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা পাচ্ছে। মেয়ে পুরায় বাবার কার্বন কপি, বাবার মতো রাগী আর জেদি। নীতি ঢের অনুমান করে নাতাশা এখন জেদ করে দিব্যকে জ্বালাতন করবে। নীতি মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করতে থাকে। নাতাশা উত্তর না পেয়ে কণ্ঠে ভর দিয়ে চেঁচিয়ে উঠল, আমি তোই। দিব্য বেকায়দায় পড়ে। মেয়ে যেমন রাগী জেদি, ঠিক তেমনি উদ্ভট কথাবার্তা বলে। দিব্যর কাছে মনে হয় এই বিষয়টা নীতির থেকে মেয়ে পেয়েছে। দিব্য নিঃশ্বাস ফেলে আদুরে গলায় বলল, আম্মু আমার, তখন তুমি আমাদের কাছে ছিলে না। তুমি তো ঘুমিয়েছিলে। নাতাশার মুখ ফুলে ওঠে, ঠোঁট উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে কান্না জুড়ে দেয়। ছোট ছোট 2 হাত দিয়ে চোখ ডোলে ফুপিয়ে ওঠে। তোমরা একা একা ছবি তুললে কে? আমি নেই। দিব্য মেয়েকে থামানোর চেষ্টা করে। রাগের খনি মানুষটাই ছোট্ট মেয়ের কাছে একদিন তো রাখতে পারে না। মেয়ের কাছে কখনো বিরক্তি প্রকাশ করে না। মেয়ের সব আহ্লাদ আবদার নিমেষেই পূরণ করে দেয়। দিব্য আলতো হাতে নাতাশার চোখের পানি মুছে দেয়। একদম মোলায়েম স্বরে বলল, প্রিন্সেস, একদম কান্না করবে না। কিন্তু মেয়ের অভিমান রাগ এত সহজে ভাঙে না। পেয়েছে বাবার স্বভাব, রাগ হলে ভাঙচুর করা। নাতাশা আকস্মিক হাত বাড়িয়ে পাশে থাকা ল্যাপটপ ফ্লোরে ফেলে দেয়। শব্দ শুনে নীতি চমকে ওঠে, দ্রুত কয়েক কদম এগিয়ে আসে। দিব্য একটু বিরক্তি প্রকাশ করে না, রাগও করে না। মেয়ের মাথাটা বুকের সাথে চেপে ধরে, চুলে হাত বুলিয়ে শান্ত গলায় বলল, প্রিন্সেস, আমি কালকে এই ছবিটাতে তোমাকে এনে দেব, ঠিক আছে? নাতাশা তড়িৎ মাথা তুলে দিব্যর দিকে তাকায়, বড় বড় চোখে প্রশ্ন ঝুলিয়ে বলে, সত্যি? দিব্য মেয়ের কপালে চুমু খেয়ে মৃদু হেসে বলল, সত্যি সত্যি সত্যি, নাও প্রমিস করছি। খুশিতে নাতাশার চোখ চকচক করে ওঠে। এক লাফে নিচে নেমে উচ্ছ্বাসে নাচতে থাকে। নীতি ফ্লোর থেকে ল্যাপটপটা তুলতে গিয়ে দিব্যর কথা শুনে হাত দুটো থেমে যায়। নীতির দিকে তাকিয়ে দিব্য বলে, নাতাশার এই উদ্ভট কথাবার্তার জিন তোর থেকে পেয়েছে। নীতি ল্যাপটপ তুলে তরাক সোজা হয়ে দাঁড়ায়, চল শক্ত করে বলল, আর ওর অতিরিক্ত রাগ, জিদ, রেগে গেলে সব কিছু ভাঙচুর করার স্বভাবটা কার কাছে পেয়েছে? দিব্য নির্লিপ্তভাবে কাঁধ ঝাঁকে বলল, অদ্ভুত প্রশ্ন আর কথাবার্তার থেকে রাগ জিদ বরং বেটার। নীতির হঠাৎ তীব্র অভিমান জমল। অভিমানী কিশোরীর মতো হয়ে কণ্ঠের ঋণীর ঝিনির সুর তুলে বলল, আমাকে তো আর ভালোবাসো না, তাই না? তাই তো আমার কিছুই তোমার পছন্দ নয়। এই যে আমার কোনো একটা গুণ মেটা পেয়েছে, সেটাও তোমার সহ্য হয় না। আফসোস, খুব বেশি আফসোস হয়। 5-5টা বছর পার হয়ে গেল, তবু একটু ভালোবাসা জন্মালো না তোমার মনে। সে আগের মতোই কিছু বললে অজগরের মতো ফোঁসফোঁস করো। কোনোদিন একবারও ভালোবাসা প্রকাশ অব্দি করনি। দিব্য ডান ভুরু উঁচিয়ে তাকায়, নির্লিপ্ত কণ্ঠে শুধায়, ভালোবাসা প্রকাশ না করলে বাচ্চা এলো কোত্থেকে? আমার মেয়ের মাম্মা হলে কীভাবে? নীতির চোখ মুখ লজ্জার অস্বস্তিতে ছাপিয়ে যায়। তন্মধ্যে নাতাশা ড্রেসিং টেবিলের সামনে থেকে নেল পলিশটা আর এর কৌটা এনে দিব্যর সামনে ধরে বলল, পাপা, নাগিয়ে দাও। দিব্য বলল, আমি? হ্যাঁ তুমি। মেয়ে যখন একবার বলেছে তুমি, তার মানে তুমি। জাপানের সুনামি বয়ে গেলেও এই তুমি থেকে অন্য কাউতে হবে না রাজি। দিব্য শেষমেশ মেয়ের নখে নেল পলিশ দিতে থাকে। নেল পলিশ নেওয়া শেষে নাতাশা দিব্যর গালে টুপ করে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ পাপ্পা। দিব্য মেয়ের মুখে ছোট ছোট চুমুই ভরিয়ে দিয়ে বলে, ওয়েলকাম প্রিন্সেস। নাতাশা আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। 2 হাত সামনে ধরে নখগুলো দেখে নেয়। তারপর একাই ঠোঁটে লাল লিপস্টিক ঘষে নেয়। ঠোঁট ছাড়িয়ে উপরে নিচে লেগে যায়। তবুও এইটা বাচ্চা মেয়েটার কাছে খুব সুন্দর লাগছে। ফ্রকের 2 কোণা ধরে ঘুরে ঘুরে বলল, পাপ্পা মাম্মা সুন্দর লাগতে। দিব্য থামস আপ করে দেখায়, মুখে বলল, প্রিটি লাগছে আমার মাম্মামকে। নাতাশা খিলখিলি হেসে উঠল। নীতিমের ঢং দেখে কপাল কুঁচকে নেয়। মেয়েটা খুব বেশি আহ্লাদি আর ঢঙ্গি হয়েছে। হঠাৎ নাতাশা বলল, যাই বউ আম্মাকে দেখিয়ে আরতি। নীতি বারণ করলো, ইয়ানকে পড়াচ্ছে হয়তো এখন।
গিয়ে ডিস্টার্ব করবে, পেন্সিল খাতা নিয়ে কাড়াকাড়ি শুরু করবে, কিন্তু মেয়ে বারণ শুনলে তো। দিব্য নীতিকে বাধা দেয়। মেয়ে লাফাতে লাফাতে রুম থেকে বেরিয়ে যায়। নীতি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিছানার উপর থাকা শাড়িটা আলমারিতে রাখতে রাখতে বলল, বাড়ির সবাই তো আছেই, তারপর তোমার অতিরিক্ত আহ্লাদে প্রশ্রয়ে মেয়েটা দিন দিন খুব বেশি জেদি হচ্ছে, যা ভবিষ্যতে খুব খারাপ হবে। এমন সময় কোমরে শক্ত হাতের বাঁধন, ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস। দিব্য পিছন থেকে নীতিকে জড়িয়ে ধরে মুখ গুজে বলল, আমার মেয়ে আমার মতো হয়েছে, ভবিষ্যতে রাগে জেদে আমাকেও ছাপিয়ে যাবে, এতে তোর প্রবলেম কোথায়? নীতির চোখে মুখে বিরক্তির ছাপ পড়ল। তেরা করে বলল, আমার আবার কিসের প্রবলেম? মেয়ে তো শুধু তোমার একার, আমি তো মেয়ের মা নই যে আমার অসুবিধা হবে। আমি হলাম মেয়ের মাসি, তাই না? নীতির বিরক্তির সাথে অল্প অল্প অভিমানী রাগটাতে দিব্য যেন বেশ মজা পেল। নীতির রাগটাকে মিষ্টি করতে আলতো করে ঘাড়ে ঠোঁট ছয় দিব্য, শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে। ঠান্ডা স্বরে বলে, মেয়েটা তো আমাদেরই, একটু আধটু আদর না পেলে কি চলে বলো? ছোট থেকেই কড়া শাসনের মধ্যে রাখলে ওর স্বভাবটাই শুকিয়ে যাবে। তাই এখনই কোনো শাসন বারণ নয়, ক্লিয়ার? দিব্যর নিঃশ্বাস ঘাড়ে গলায় আছড়ে পড়ছে। দিব্যর স্পর্শে নীতির চোখের পল্লব কাঁপতে থাকে, শরীরে শিহরণের আলোড়ন সৃষ্টি হয়। নিজেকে সামলে কপট রাগ ক্ষোভ কণ্ঠে ঢেলে বলল, ছাড়ো ছাড়ো তো, এখন আদিক্ষেতা করতে হবে না। কিছু বললেই বলিস শুধু তোর সাথে ফোঁসফোঁস করি, আমার কাছে আসলেও বলিস আদিক্ষেতা দেখাই। এই দুয়ের মাঝে আমি পড়েছি বেকায়দায়। হতাশার সুরে শেষোক্ত কথা বলে দিব্য। নীতি মুখ খুলবে এমন সময় নৃত্যের গগনবিদারী চেঁচানোর সুর আসলো, আপু! নীতি বিরক্তি মুখে বলল, দেখি ছাড়ো, ওদিকে আবার কি হলো? এত হইচই কিসের? নৃত্যের হাতের স্টেথোস্কোপটার বেহাল দশা, নলটা একপাশে কুঁকড়ে গেছে, ডায়াফ্রামটা যেন একটু বেঁকে বসে আছে, আর রাবারের টিউবটা কোথায় যে হালকা ছিঁড়ে গেছে জানে না। নৃত্য পড়া টেবিলের সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। রুমে ঢুকতে ঢুকতে নীতি বিরক্ত স্বরে বলল, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? নৃত্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে হাতটা সামনে ধরে বলল, এটা দেখ। নীতি কপাল কুঁচকে তাকায়। নৃত্য গড়ছে ওঠে, দেখ তোমার মেয়ে কি করেছে। শুধু এইটুকুই নয়, কখন যে রুমে সে আমার বইয়ে আঁকিবুকি করে গেছে আল্লাহ মালুম। নীতি বিরক্ত হয়ে বলল, স্টেথোস্কোপ এমনভাবে দেখাচ্ছিস যেন নামকরা ডাক্তার ফাক্তার হয়ে গেছিস। সবে তো থার্ড ইয়ারে উঠবি, বাচ্চা মেয়ে একটু না হয় ভেঙেছে, তাতে এই নিয়ে ডেকে দেখানোর কি আছে শুনি? নীতির কথা শুনে তাজ্জব বনে যায় নৃত্য। পড়ালেখার কোনো জিনিস নষ্ট হলে নৃত্যর খুব রাগ হয়। এই যে বইয়ের পাতায় কালার পেন্সিল দিয়ে আঁকি বুকি করে রেখেছে, এটা দেখে নৃত্যর কী যে রাগ হচ্ছে। বাচ্চা মেয়েকে তো আর কিছু বলা যাবে না, তাই নীতিকে ডেকে দুটো কথা বলে মনের রাগটা মেটাতে চাইছিল নৃত্য, কিন্তু এহেন কথায় সমস্ত রাগ ক্ষোভ গিয়ে নীতির উপর বর্তায়। নৃত্য চল শক্ত করে বলল, কোথায় মেয়েকে গিয়ে আদর করে একটু বুঝিয়ে বলবে, নেক্সট যেন বইয়ে হাত না দেয়, তা না উল্টো আমাকে দোষারোপ করছে। মনে হচ্ছে তোমাকে ডেকে আমি বড্ড পাপ করেছি, অন্যায় করে ফেলেছি। আমার বইগুলোর দেখ কি হালটাই না করছে। বইয়ে চোখ গেলে আমার কান্না পাচ্ছে। নীতি গাছাড়াভাবে বলল, ডাবল সম্পর্কের জন্য এরকম একটু আধটু ডাবল জ্বালাতন সহ্য করতেই হয়। নৃত্য দুই হাত এক করে বলল, আপু তুমি এখন যাও তো, তোমার এই উদ্ভট কথাবার্তার আমার মেজাজের পারদ বাড়বে বই কি কমবে না। ডাবল সম্পর্কের জন্য ডাবল আদর দিতে হবে, আবার ডাবল জ্বালাতন সহ্য করতে হবে। ক্ষমতা, ধৈর্য এই সব কিছুই আমার রাখতে হবে। ও গড, একবার ভাবতে হবে, একমাত্র বোনের মেয়ে একটু আকাম নাই করে, আবার মামাতো ভাইয়ের মেয়ে একটু আকাম নাই করে। ও শিট, তোমাকে ডাকাই আমার ভুল।